থাকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জীবন শুরু হয়েছে খুলনা শহর থেকে। আমি খুলনা সেন্ট জোসেফস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। আমি বিএল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার সাথে এখানে আমার এক কলেজেরই বন্ধু আছে ডক্টর আবু জুবায়ের দ্বারা, উনিও বিএল কলেজ থেকে পাস করেছেন আমাদের সাথে। আমরা যখন বিএল কলেজে পড়েছি তখন কিন্তু বিএল কলেজের সর্বশক্তি ছিল রাজনৈতিক দল বিপ্লবী ছাত্র ইউনিয়ন, এবং সেই বিপ্লবী ছাত্র ইউনিয়নের ভিপি ছিলেন আমাদের জহিরুদ্দিন স্বপন ভাই, যে জহিরুদ্দিন স্বপন এখন আমাদের বরিশালের থেকে যে এমপি হয়েছিলেন, যে জহিরুদ্দিন স্বপন, তখন উনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন। আর আমরা তখন স্কুল থেকে বের হয়ে কলেজে ভর্তি হয়েছে, রাজনীতি কাকে বলে আর প্যাট্রিয়টিজম কাকে বলে এটা আমরা জানি না। আমরা শুধু জানি যে কিভাবে আমরা মাসেল দেখাতে পারবো এবং কিভাবে আমরা মাস্তানি করতে পারবো, সবার আগে থাকবো। কেন? আমরা খুলনা থেকে দৌলতপুরে আসতাম পড়তে, এটা দূরত্ব ছিল 15 মাইল। দৌলতপুরের লোকজন মনে করত যে এরা দৌলতপুর হলো আমাদের এলাকা, আমরা এখানকার কন্ট্রোল করবো, আর আমরা খুলনা থেকে এসে বলতাম আমরা কন্ট্রোল করব। চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে, পড়াশোনা করেছি, জসিমউদ্দিন হলে থেকেছি, বাইক চালাই, সারাদিন ঘুরে বেড়িয়েছি। আমাদের এখানে উপস্থিত নাই আজকে আমাদের ভুলু ভাই, তখন আমাদের ভুলু ভাই জসিমউদ্দিন হলে জিএস ছিলেন। ভুলু ভাই এখানে নাই, ভুলু ভাই আমরা সবাই একসাথে ঘুরেছি। এই বিএল কলেজের বিপ্লবী ছাত্র ইউনিয়নের কথাটা বলার উদ্দেশ্য হলো, তখন ওখানে বেশ মোটামুটি জোরদার হয়ে উঠতেছে শিবির, তাদের সাথে আমাদেরকে টিকে থাকতে হয়েছে, নাহলে শিবির আমাদের রক কেটে দিত। সেখানে আমরা টিকে থাকছি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসছি, ঢাকা ইউনিভার্সিটিতে এসে যখন পড়াশোনা করেছি তখন আমরা একটা দল করেছি, যে দলটা আপনারা হয়তো কেউ কেউ জানেন। আমি সেই দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি ওখানকার অর্গানাইজিং সেক্রেটারিও ছিলাম হলের, কিন্তু আমি কখনো কারো কাছে বলিনি, প্রকাশ করিনি। সেটা হলো ছাত্র দলে ছিলাম আমি। এটা ছিল রাজনীতি, এটা যাক, আমি এগুলো এখন করি না। এরপর আমি এমবিএ করেছি, তারপর আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছি পার্সোনাল ম্যানেজমেন্টের উপরে। এরপর আমরা যখন এমবিএ করি তখনকার যুগে একটি লোকের স্বপ্ন ছিল এমবিএ করার পরে 2টা কোম্পানিতে যোগ দেয়া। সেটা একটা কোম্পানি বাংলাদেশ টোবাকো কোম্পানি অথবা লিভার ব্রাদার্স, যেটা এখন ইউনিলিভার বলছে, আর বাংলাদেশ টোবাকো কোম্পানিকে বলছে ব্যাটকো, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। এটাই ছিল আমাদের স্বপ্ন, যে এমবিএ করলে আমরা এই কোম্পানিতে জয়েন করব এবং তাহলে আমরা ভালো করব। আমি শুরুতেই ব্যাটকোতে জয়েন করতে পারিনি, আমি চেকোস্লোভাকিয়ান এম্বাসিতে জয়েন করেছিলাম কমার্শিয়াল অ্যাটাচি ডিভিশনে, সারা বাংলাদেশের ব্যুরো চিফ হিসেবে। সেখানে চাকরি করে পরে এসে আমি বাংলাদেশ টোবাকো কোম্পানিতে জয়েন করি এবং আমি অলমোস্ট 15 বছর সেখানে চাকরি করি আমার বিজনেসে কর্মজীবনে আসার আগে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে কাজের বুয়া যদি ঠিক মতো কাজ না করে তাহলে আমরা কাজের বুয়াকে বাসা থেকে বের করে দিই। তাহলে আমরা প্রাইভেট কোম্পানিতে 15 বছর চাকরি করেছি, আমরা কাজ জানি, কাজ বুঝি, যার কারণে আমাদেরকে বের করে দেয়নি। সুতরাং আমরা কাজ করেছি, কাজ বুঝেছি। পরবর্তী জীবনে গার্মেন্টস ফ্যাক্টরি করেছি, সুপার মার্কেট করেছি, এমব্রয়ডারি ফ্যাক্টরি করেছি, বাইং অফিস করেছি। এরপরে আমেরিকায় এসে হাঁটি হাঁটি পা করে শুরু করেছি। 2006 সালে প্রথমে এসে আমি জ্যাকসনাইটে অফিস নিই 75 স্ট্রিটে, ওই লন্ড্রির উপরে, যেখানে আমাদের বশির ভাইয়ের এখন ট্রাভেলিং এজেন্সি 206 নম্বর রুম, ওখানে অফিস ছিল। সেখান থেকে এসে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশ প্লাজাতে একটা টেবিল নিয়ে বসি। যখন একটা টেবিল নিয়ে বসি তখন আমি যে রুমটাতে টেবিল নিয়ে বসি, রশিদ ভাইয়ের ওখানে $450 ভাড়া। রশিদ ভাইকে বলেছি, রশিদ ভাই প্রথম মাসের জন্য আপনাকে $450 দিলাম, দ্বিতীয় মাসে দিতে পারবো কিনা জানি না, যদি ব্যবসা হয় তাহলে দিব, যদি না হয় দিব না। এই হাঁটি হাঁটি পা করে আজকে আমি এখানে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আপনাদের সহযোগিতায়, মুরব্বীদের দোয়ায়। নিউ ইয়র্কে একটি লোক বলতে পারবে না যে হাত উঁচু করে যে শাহনওয়াজ ভাই আপনার কাছে আমি তো 200 টাকা পাই, আপনি এখনো পর্যন্ত এই টাকা দেননি কেন?
সেই 2006 সাল থেকে এই পর্যন্ত একটি লোক বলতে পারবে না যে আমি কোনোদিন ক্রেডিট কার্ড জালিয়াতি করেছি, কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন চেক জালিয়াতি করেছি। আমি আমার পরিশ্রম দিয়ে নিজে খেটে আস্তে আস্তে ধীরে 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 আজকে এই অবস্থানে এসে পৌঁছেছি। আমার কথা হলো 2023 সাল পর্যন্ত আমরা এই জ্যাকসনাইটে সুন্দর করে বিজনেস করে আসতেছে। 2006 সালে যখন আমি এই জ্যাকসনাইটে বিজনেস নিই, 2008 সালে আমি তখন প্রথম জ্যাকসনাইটের সাথে পরিচিত হই। 2 বছর আমি আমার মতো করে বিজনেস করেছি। আমি 2008 সালে বাংলাদেশ সোসাইটির লাইফ মেম্বার হই এবং 2008 সালে আমি জ্যাকসনাইট বিজনেস অ্যাসোসিয়েশনের মেম্বার হই। আমি যখন মেম্বার হই তখন আমাদের একটা দল ছিল, সেই দলের সাথে আমরা তখনও ছিলাম, এখনো আছি। আমাদের নিরুয়াপা আছেন এখানে, নিরুয়াপা আমাদের সাথে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা একসাথে এই জেপিবিএ করেছি। একটা দিন কোনো দিন আমরা কারো সম্পর্কে কুৎসা রটনা করিনি। আমরা রাস্তায় বসে চা খেয়েছি, আমরা গল্প করেছি, সিগারেট খেয়েছি। কোনোদিন আমরা কোনোদিন কারো ছেলে মেয়ে নিয়ে কথা বলিনি, কোনোদিন আমরা আমাদের ভাবিদের নিয়ে কথা বলিনি। হঠাৎ করে এই 2023 সালের পর থেকে এই 24-25 এই 2 বছরের ভিতরে এসে পুরো সোসাইটিটা কেন জানি চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রথম গল্পটাই হলো কার মেয়ে কি করলো, কার ওয়াইফ কি করলো, কে কি করলো, ফেসবুকে দুটো কথা লিখে দেয়া। কেন? এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আজকে ফেসবুক নিয়ে কথা হচ্ছে। বিশ্বাস করেন, আপনারা যারা ফেসবুক চালান, কখনো দেখেছেন আমি ফেসবুকে কোনোদিন কোনো কমেন্টস করেছি, কোনো কিছু লিখেছি? আমি কোনোদিন ফেসবুকে কোনো কিছু লিখি না, কোনো কমেন্টস করি না। এটা আমার দায়ী, আমার এটা আমার অপছন্দ। এখন যদি ফেসবুকে কেউ কোনো কমেন্টস করে, আমার যদি কোনো কর্মচারী, আমার কোনো হিতাকাঙ্ক্ষী বা আমার কোনো নিজস্ব লোক, এর জন্য তো আমি দায়ী না। তাহলে ওয়াই আমাকে নিয়ে এত কথা? আমরা ব্যক্তিগতভাবে 3-4 জন লোককে নিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ সভার কুৎসা রটনা বন্ধ করার জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা কোনো তাদের ক্ষতি করার কথা বলছি না, আমরা চাচ্ছি যে আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আমার ভুল হলে আমি 2 হাত করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমরা মিলেমিশে থাকবো সবাই। প্রথম শুরু করি আমি আসিফ বারী টুটুলকে দিয়ে। আসিফ বারী টুটুল আমার সাথে মেশে অনেক দিন ধরে, যখন উনি আমাদের লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন। আজকে আমার যতগুলো পলিসি, সবগুলো পলিসি টুটুল ভাইয়ের করা এবং এখনো সেই পলিসিগুলো রানিং আছে, যেহেতু আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে যায়। টুটুল ভাইকে আমি কখনো পর্যন্ত বলিনি যে টুটুল ভাই আমার বন্ধু। আমি তাকে বলেছি শুধু উনি আমার বন্ধু না, উনি আমার ভাই। কেউ কেউ আমাকে বলেছে যে টুটুল ভাই আপনার আপন ভাই। আজ পর্যন্ত টুটুল ভাইয়ের সাথে আমার কোনোদিন কোনো বিষয় নিয়ে একটি কথা হয়নি, 2 কথা ঝগড়া হয়নি, না হয়নি তার সাথে, না হয়েছে তার ওয়াইফের সাথে, কোনোদিনও 2টো কথা হয়নি। তাহলে আমি কেন তাদের এনিমি হলাম? আসেন, আমাদের পূর্বের বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান সম্মানিত ব্যক্তি এম এ আজিজ, ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। প্রতিদিন আমি আজিজ ভাইয়ের সাথে একবার করে প্রিমিয়াম সুইটসে বসে চা খেতাম, গল্প করতাম। কোনোদিন কোনো ডিসপুট হয়নি আজিজ ভাইয়ের সাথে, কোনো ব্যবসায়ী অসম্পর্ক নাই, কোনো ঝামেলা নাই, কিছুই নাই। হঠাৎ করে আমাদের শাহ শহীদুল হক ভাই এখানে আছেন, উনি একটি বাংলাদেশ প্যারেড করার ব্যবস্থা করলেন। উনি আমার কাছে আসলেন, আপনি কি পারবেন আমাকে হেল্প করতে? আমি বললাম হ্যাঁ পারবো, করে দেবো, তোমার টোটাল প্যারেড তুলে দেবো। কি করতে হবে? বলে অর্থ। আমি বললাম ওকে, আমি তোমাকে অর্থ দেবো। সে নিজে মুখে আমাকে বলল, আপনি এই কনভেনিং কমিটির কনভেনার, আপনাকে আমরা গ্র্যান্ড মার্শাল করব। আমি সমস্ত বাবা থেকে শুরু করে সবার সাথে অর্গানাইজ করে আমরা একটা অবস্থানে আসলাম যে আমরা প্যারেড করব। এবং প্যারেড করার অল্প কয়েকদিন আগে আমরা একটা জুম মিটিং এ বসলাম, যেখানে পুলিশ ডিপার্টমেন্টের হাই অফিসিয়ালরা আছে এবং আমাদের সব লোকজনরা আছে। আমরা সেখানে বসে জুম মিটিং করছি। হঠাৎ করে জুম মিটিং এর ভিতর দেখি আজিজ ভাই জুম মিটিং এ ঢুকেছে। হি ইজ নট সাপোজ টু কাম টু দ্য জুম মিটিং বিকজ হি ইজ নট দ্য মেম্বার আওয়ার কনভেনিং কমিটি। উনি আমাদের কনভেনিং কমিটির কোনো মেম্বার না, উনি আমাদের সাথে নাই।
উনি কোনো জায়গায় আমাদের নাই, কিন্তু উনি জুম মিটিং এ ঢুকে গেছেন। আমি জানি না ওনাকে জুম মিটিং এর লিঙ্ক কে দিয়েছেন, কিন্তু উনি ঢুকে গেছেন। ঠিক আছে, আরিফ ভাই ঢুকে গেছেন, অসুবিধা কি? একটা লোক ঢুকে গেছে, আমরা তো কমিউনিটির সবাইকে নিয়েই তো আমরা প্যারেডটা করব। আমি প্যারেডে গাইডলাইন দিচ্ছি, সাক্ষী আছে এই দেশে আমাদের শাহ শহীদুল হক ভাই। কিভাবে আমরা করব, এনওয়াইপিডি কে বলা হলো যে তোমাদের হর্স বাহিনী সবার সামনে থাকবে, পুলিশ বাহিনী থাকবে, তারপরে তার পিছনে থাকবে হলো তার ব্যান্ড পার্টি। কথা হচ্ছে, হঠাৎ করে ওর মাঝখানে আমাদের আজিজ ভাই বলে বসলেন, দাঁড়াও আমার একটা কথা আছে। সেই দিনকে দেখলাম শাহনওয়াজ, তুমি একটা ছোট্ট টেবিল নিয়ে বাংলাদেশ প্লাজার ভিতরে বসে আছো। আজকে তুমি বড় মিয়া হয়ে গেলে, এত বড় বিজনেসম্যান হয়ে গেছো। আমি বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকতে তুমি কি করে এই প্যারেড কমিটির ইয়ে হও, গ্র্যান্ড মার্শাল হও? আমি হব গ্র্যান্ড মার্শাল? হোয়াট? এ প্রসঙ্গ তো এখানে আসেনি। কে গ্র্যান্ড মার্শাল হবে, কে গ্র্যান্ড মার্শাল হবে না? গ্র্যান্ড মার্শাল তো হয়ে গেছে, সবকিছু রয়ে গেছে। আপনি এই কমিটির কেউ না। আপনি এখানে হঠাৎ করে লিঙ্কের ভিতরে কেন ঢুকলেন এবং কেন এই কথাটা বলে আপনি আমাকে বলছেন? সবাই তো ছোট থেকে বড় হয়। আমি তো নিজে স্বীকার করছি যে আমি 450 টাকা দিতে কষ্ট পাচ্ছিলাম একটা টেবিল ভাড়া নিয়ে। সেখান থেকে আমি বড় হয়েছি আস্তে আস্তে। সে কথাটা আপনি আমাকে তুলে দিলেন। এখন আপনাকে আমার কিছু পূর্ব হিস্ট্রি বলেছি, যে বিএল কলেজে পড়েছি, শিবিরের সাথে লড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানেও লড়ালড়ি করেছি, জাসদের সাথে অনেক কিছু হয়েছে আমাদের। আমিও তো রক্ত মাংসের শরীরের একটা মানুষ, তাই না? তখন আমি বলেছি যে ভাই, তুমি তো ছিলে নারায়ণগঞ্জের একজন দর্জি, তাও ব্লাউজ সেলাই করতাম। এখানে বসে হঠাৎ করে কনস্ট্রাকশন করে কিছু পয়সা বানায় নিচ্ছ, বানায় নিয়ে লেখাপড়া জানো না, কিছু জানো না, তোমার অর্থ করি কিছুই না, এখন তো নাই তেমন কিছু। এদিকে মেডিকেট শর্ট করছো, বউ 30টা ছিল চলে গেছে, এখন তুমি আবার এর মধ্যে ঢুকলা কেন? তোমার লিঙ্কটা দিল কে, তাই না? এবং একটু মুখ খারাপ করে বলেছি, কোন বাঞ্চক তারা লিঙ্ক দিল, যাতে যে লিঙ্ক দিছে তাকে একটা গালি দিলাম। আমি জানি না কে লিঙ্ক দিছে, বাট আমি জানি কে লিঙ্ক দিছে, বাট আমি বলবো না। এর জন্য আমার সাথে আজিজ ভাই ঝগড়া। এখানে আপনারা বলেন আমার দোষ ছিল, কি দোষ ছিল? আমি তাকেও খারাপ কথা বলেছি, কিন্তু বলতে বাধ্য হয়েছে। এটা আপনারা হলেও বলতেন, আপনারা হলেও প্রতিবাদ করতেন। কারণ কি, আমি কি ক্ষতি করেছি? আজিজ ভাই প্রতিদিন তার আগের দিন সকালবেলা আপনার সাথে বসে আমি চা খেয়েছি। আপনি বলতে পারতেন যে কোন আলাদা ভাবে মিশনে যে এই ভাই শাহনওয়াজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আসি, আমি গ্র্যান্ড মার্শাল হই বা কিছু হই, একটা কিছু হই, আলোচনা সভা। হঠাৎ করে আপনি কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কিচ্ছু নাই, ভালো মানুষ, সকালবেলায় চা খাইছি একসাথে, বিকালবেলায় এসে আপনি আমার বলতেছেন তুমি একটা ছোট্ট টেবিল নিয়ে ওখানে বিজনেস করতা, আজকে তুমি বড় বিজনেসম্যান হয়ে গেছো, আমি থাকতে তুমি গ্র্যান্ড মার্শাল হও কি করে? কি সমস্যা হয়েছে? কিছু হয়নি। নাসরিন আপা অনেক বাজে বাজে কথা লিখছে ফেসবুকে। নাসরিন আপা যেদিনকে ফেসবুকে এগুলো লেখে, তার 7 থেকে 8 দিন আগে আমরা একসাথে বসে রাত্রে ডিনার করেছি। কোথায়? ওই যে আমাদের কাবাব কিং এর উল্টা দিকে যে রেস্টুরেন্টটা, ঘড়ির দোকান ছিল, এখন রেস্টুরেন্ট হয়েছে মুনলাইট। হ্যাঁ, ওখানে বসে আমরা একসাথে রাত্রে খাওয়া দাওয়া করেছি। সবাই ছিল, অনেকেই ছিল, এই যে দামা ছিল, অনেক ছিল, অনেকেই ছিল। আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, রিজি আপা ছিল, সবাই খাওয়া দাওয়া করেছি। নাসরিন আপার মেয়ের বিয়ে, আমি জিজ্ঞেস করলাম আপা মেয়ের বিয়েতে কিন্তু দাওয়াত দিবেন? আমি কিন্তু যাবো মেয়ের বিয়েতে। আর আপনি এখন কোথায় বেশিরভাগ সময় থাকছেন, বাফেলোতে নাকি নিউ ইয়র্কে? তা সে বললো যে না, আমি নিউ ইয়র্কে বেশি থাকি, আমার হাজবেন্ডটা বাফেলো থাকে, কারণ বাচ্চারা ওখানে রেখেছে। কত সুন্দর সম্পর্ক। আপনি হঠাৎ করে কোনো কারণ নাই, কোনোদিনও আপনার সাথে আমার একদিনে তর্কতর্কি হয়নি, কোনোদিনও একদিনে আপনার সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি। আপনি আমার নাম ধরে বাজে কথা ফেসবুকে লিখে দিলেন কেন? কেন? আমার অন্যায় থাকলে আমি আবারও বলছি, আমি ক্ষমা চাই। আমাকে বলতেন ফোন দিয়ে, এই তোমার এটা অন্যায় আছে। আমার অন্যায় হলে আমি ক্ষমা চেতাম, কিন্তু আমি কিছুই করিনি, আমি কোনো কিছু লিখিনি। আমার নামে উনি কন্টিনিউয়াসলি ফেসবুকে লিখতেছে আমার নাম ধরে। এখন যদি ওনাকে কোনো কিছু কেউ লেগে থাকে, সে আমার অফিসের স্টাফ, আমার কর্মচারী, আমার পরিচিত বা কেউ, আপনি তাকে লেখেন, যে লেগেছে তাকে লেখেন। আমাকে লিখছেন কেন? আমার কর্মচারীকে আমি কন্ট্রোল করি, সে আমার খায় না পরে, আমার এখানে চাকরি করেছে, সে কি লিখবে সেটা আমি জানি না। লেখছে, লেখে কি হলো? আমি এনিমি হয়ে গেলাম, সবার কাছে আমি এনিমি হয়ে গেলাম। এর আগে আরো একটা ঘটনা লিখছে, আমি $4 মিলিয়ন পিপিপি লোন নিয়েছি, লোন নিয়ে সেই লোন ঠিক মতো ডিস্ট্রিবিউট না করে আত্মসাৎ করেছি।
আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত লোক, এটা তো পাবলিক রেকর্ড। কম্পিউটার টিপ দিলে বেরিয়ে যাবে কোন অর্গানাইজেশন কত টাকা লোন নিয়েছে। পিপিপি লোন নেওয়ার প্রথম কোয়ালিফিকেশন ছিল কর্পোরেশনের বয়স হতে হবে 2019 সালে প্রতিষ্ঠিত হতে হবে। আমার গোল্ডেন এজ হোম কেয়ার আমি রেজিস্ট্রেশন করি 2020 সালে। সো প্রথম চান্সে আমি কোয়ালিফাই করি না, আর কোয়ালিফাই করি না বলে আমি 1 টাকাও পিপিপি লোন পাইনি। সুতরাং এই ধরনের কথা লেখার কি দরকার আছে? আমি মোহাম্মদপুরে 2টো খুন করে আসছি, আমার নামে কোন থানায় নাকি এখনো পর্যন্ত একটা জিডি আছে, এক জিনিস সে সমস্ত কথাবার্তা। তারপরে কি করে ইন্স্যুরেন্স জালিয়াতি করে বড় হয়ে গেছে। ইন্স্যুরেন্স আবার জালিয়াতি হয় কেমনে? ইন্স্যুরেন্স কখনো আপনার গাড়ির জন্য আমি একটা ইন্স্যুরেন্স করতে আসতে পারি, আমি গাড়ির ইন্স্যুরেন্সটা করে দিচ্ছি, আমি করিনি। আমি হলাম কম্পিউটার অপারেটর, ইন্স্যুরেন্স করেছে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকর্ডিং টু দ্য নিউ ল অফ দ্য নিউ ইয়র্ক স্টেট। আমি যখন একটা ইন্স্যুরেন্সের আইডি কার্ড প্রিন্ট আউট করবো, সেই ইন্স্যুরেন্সের আইডি কার্ড একটা বারকোড থাকে, অটোমেটিক্যালি প্রিন্ট আউট হওয়ার সাথে সাথে একটা কপি সাথে সাথে ডিএমবি তে চলে যায় ওই বারকোডের জন্য। সো বারকোড দিয়ে স্ক্যান করলেই হয়ে যায়। এখানে জালিয়াতির তো কিছু নাই। আমি ইন্স্যুরেন্স ফ্রড করেছি, আমি ইন্স্যুরেন্স জালিয়াতি করেছি, এই কথাগুলো এক একজন লোক বলছে। আপনারা অনেকেই জানেন না যে কেন আমার সাথে সমস্যা পাচ্ছিল পার্থকে নিয়ে। পার্থকে আমি রাস্তার থেকে হাতের থেকে তুলে নিয়ে আসছি। এই গল্প না বলে পারছি না, আপনাদের জানা উচিত। 2006 সালের কাহিনী। আমার ওয়াইফ গান করে, তখন আমি বলেছিলাম একদিনকে পরিচয় হলো পার্থর সাথে। বললাম কি করিস তুই? তা বললো যে আমি তো এরকম কিবোর্ড টিবোর্ড বাজাই, আমার রেকর্ড এই ট্র্যাক বানাতে পারো, ট্র্যাক যে ট্র্যাকে গান গায়? বলে হ্যাঁ পারি। তোমার বাসায় আসবো, তুমি আমাকে 4-5টা ট্রাক দিও। আমি সেই 4-5টা ট্রাক আনতে যাই ওর বাসায়, যে 4টা না 5টা ট্রাকের জন্য তাকে আমি $8,000 পেমেন্ট করি এবং $8,000 দিয়ে তার কাছ থেকে ট্রাক আনি। একটা ট্রাকের দাম 50 পয়সাও না, $50 না। কম্পিউটারে ইউটিউব থেকে ডাউনলোড করে দিছে, সেটা বড় কথা না। দিছে, পয়সা নিছে, সে আমার কাছ থেকে নিছে, এটা কোনো বিষয় না। কিন্তু তার ঘরের ভিতর কি দেখেছি জানেন? ঘরের ভিতর দেখেছি যে পানির বোতল আছে, খালি পানির বোতল, এই খালি পানির বোতল, কালো রঙের বস্তা ভরা পানির বোতল। এই পানির বোতল 5 পয়সা করে সে বিক্রি করে সংসার চালায়। আমি তাকে ওখান থেকে ধরে নিয়ে আসছি, নিয়ে এসে তাকে আস্তে 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 মিউজিশিয়ান বানাইছি। তাকে একটা গ্রিন ক্যাবের পারমিট এনে দিয়েছি। আমি নিজে ইন্স্যুরেন্স হয় না, তার রেকর্ড প্রচন্ড খারাপ। কনাপা থেকে তার ইন্স্যুরেন্স করে দিয়েছে, কনাপা এখানে আছে। এবং সে কি খুশি হয়েছে যে কনাপায় এত কম পয়সায় ইন্স্যুরেন্স করে দিয়েছে তাকে। সে পাগল হয়ে গেছে, মিষ্টি টিষ্টি নিয়ে এসে কনাপা রেখা হয়েছে যে দেখেন এত কম পয়সায় ইন্স্যুরেন্স আমাকে কেউ করে দিতে পারেনি। সে ইন্স্যুরেন্স চালাইছে। নিউ ইয়র্ক সিটিতে আপনারা পুরনো যারা আছেন, সেলিম ভাই আছেন, অনেকেই জানেন, একমাত্র পার্থ ব্যান্ড ছাড়া আর কোন লোক নিউ ইয়র্ক সিটিতে ব্যান্ডে গান বাজাতে পারবে না। আমরা এই ধরনের নিয়ম করেছিলেন এবং সমস্ত অনুষ্ঠানে পার্থ একা বাজাতো, পার্থর মাটি ব্যান্ড। বেঙ্গল হোম কেয়ার কিনলাম আমি, বেঙ্গল হোম কেয়ার সাথে জামিল ভাই ছিল, তাকে একটা পয়সা নিইনি, 10% শেয়ার দিছি। সে বেঙ্গল হোম কেয়ারে ছিল। গোল্ডেন এজ হোম কেয়ার আমি কিনলাম, বিনা পয়সায় তাকে আমি 10% শেয়ার দিলাম। তার মা এবং তার ওয়াইফের কান্না কাটির জোরে আমাকে বলে, আপনার আপন ভাই হলে আপনি কি করতেন? আমি মুখে মুখে বলে দিলাম, যা করে 20% শেয়ার দিলাম, যা দাদা, সারা জীবনের জন্য আমি আপনার কাছে ঋণী থাকবো। কোনো লেখালেখি কোনো কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কাজ করবো। কিন্তু সে কাজ করলো না। সে কাজ করলো না মানে কি আমার অফিসে বসলো না, হঠাৎ করে সে একটা অফিস করলো, জামাইকাতে নাম দিল পিজি হোম কেয়ার। আমি তাকে বললাম, হোয়াট ইজ পিজি হোম কেয়ার? এই যে ওখানে কোথায় গেলি? বলে, দাদা ওখানকার যত কাস্টমার আছে সব কাস্টমারকে আমরা নিয়ে আসতে পারবো জামাইকার থেকে, এই জন্য আমি জামাইকায় বসবো।
যেটা ভালো মনে করিস, তুই যদি মনে করিস ভালো হবে বয়, ওখানে বয়। ওখানে বসলো। 2-4-5 মাস পরে হঠাৎ করে আমার কাছে আসলো। তখন কিন্তু পুরোপুরি প্যান্ডামিক চলতেছে, 2021 সাল, 20 সালের শেষের দিকে, 21 সালের দিকে। দাদা, মানুষের তো হাত মৃত্যু আছে, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, থাকে তো দাদা, কিছু মনে যদি না করেন দাদা একটা কথা বলি। আমি বল কি হয়েছে, আমার কাছে ঘোরাঘুরি বল, কি অবস্থা পারতো, বলো বলো। না তুই বলতাম না, তুমি বলতাম, বলো বলো পারতো, কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা তোমার। দাদা, আমাকে যদি একটু লিখে দিতেন আমার এই 20% শেয়ার, আমি অসুবিধা কি? আমি তোমার 20% শেয়ার দিচ্ছি আর আমি তোমার লিখে দিতে অসুবিধা কোথায়? আমার তো কোনো সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি। আমি সাথে সাথে ড্রাফট করলাম, কারণ আমার ড্রাফট করার অভিজ্ঞতা আছে আগে। আমি ড্রাফট করে সিগনেচার করে আমি অ্যাডভোকেট হাসান মালিক, আপনারা সবাই চেনেন হাসান মালিক, দাঁড়িয়ালা হাসান মালিকের কাছে পাঠালাম এবং ফোন করে বললাম, হাসান মালিক ভাই, আমি একটা ড্রাফট করে সিগনেচার করে দিয়েছি, ওখানে পার্থ সিগনেচার করবে, আপনি কাইন্ডলি একটু নোটারাইজ করে দিন। বলে, শাহনাজ ভাই আপনি বলছেন কোনো অসুবিধা নাই, আমি আপনার অ্যাবসেন্সে নোটারাইজ করে দেবো, আই নো ইউর সিগনেচার। চলে গেছে, পার্থ ফিরে আসেনি। পরের দিন পার্থ ফিরে আসছে, ফিরে এসে বলে যে দাদা, ওই একটু অসুন্দর হচ্ছিল লেখাটা, তা আমাকে হাসান মালিক আবার সুন্দর করে এটা লিখে দিয়েছে ভালোভাবে, তাই এটা সুন্দর হয়েছে এখন লেখা। আমার ভালোভাবে লিখছিস তো? হ্যাঁ, সুন্দর করে লিখছে, খুব ভালো হয়েছে, সই করে দিই। আমি সই করে দিলাম, পার্থকে একটা কপি দিলাম, সিগনেচার হয়ে গেল, নোটারি হয়ে গেল, পার্থ মালিক হয়ে গেল, 20% মালিক। চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে দেখি পার্থর চেহারা চেঞ্জ। এখানে আজম ভাই আছেন, আজম ভাই সেদিনকে আসার কথা ছিল, আর কে কে যেন ছিলেন। পার্থ এসে আমার অফিসে বলতেছে, এই যে ডকুমেন্ট আপনি আমাকে লিখে দিয়েছেন, এই ডকুমেন্ট চলবে না, এই কোম্পানি চলবে আমার নামে, এই কোম্পানি আমি চালাবো, ব্যাংকের অ্যাকাউন্টে আপনার সিগনেচার থাকতে হবে না, আমার সিগনেচারও ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে, আমি যে সিদ্ধান্ত দেবো সেইভাবে কোম্পানি চলে, যদি আমাকে এই কোম্পানিতে আপনার রাখতে হয়। কি বলে ও? আমি তো মাথা কথা ঘুরে গেছে। আসিফ বাড়ি টুটুল, গিয়াস আহমেদ আর 2 জন অ্যাটর্নিকে সাথে করে নিয়ে আসছে। একজন অ্যাটর্নি হল হাসান মালিক, যে ওই যে তার এগ্রিমেন্ট চেঞ্জ করে দিছে, আর নিয়ে আসছে একজনকে আহসান হাবিব নাম করে, নতুন একজন অ্যাটর্নি, উনি নাকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পার্থ তার হাত ধরে টেনে নিয়ে আসছে। তা আমাকে জিজ্ঞেস করা হলো, আপনার মতামত কি? আমি বললাম, আমার মতামত, দুনিয়া উল্টে যাবে, পার্থ আর আমার পার্টনার থাকবে না। আর শুধুমাত্র আজকে সে আমার সামনের থেকে বেঁচে গেল, যেহেতু আমি এখানে নিউ ইয়র্কে বাস করি। আমি যদি নিউ ইয়র্কে বাস না করতাম, তাহলে আজকে ও জীবিত অবস্থায় আমার সামনের থেকে যেতে পারে না, কারণ আমি ওরা যদি গায়ে একটা টোক্কা দিই, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে এখনই। আর যদি এটা বাংলাদেশ হতো, ওর গলার নাড়িটা ছিঁড়ে কাগজের মধ্যে ভইরা গার্বেজের মধ্যে ধুয়ে আসতাম, আমার নাম শাহনেওয়াজ, যা এখান থেকে সরে চলে যা, আমার অফিস থেকে বের হয়ে যা, তুই কিচ্ছু পাবি না, কোনো কিছু নাই, তোর কোনো শেয়ার নাই। এরপরে আমি এই এগ্রিমেন্টটা বাসায় গিয়ে পড়লাম, বিশ্বাস করবেন না, আমি আমার অ্যাটর্নিকে যখন ডকুমেন্টটা দেখালাম, আমার অ্যাটর্নি ডকুমেন্টটা ধরে বললো কি, যে আমার কুত্তাটা তো নাই এখানে, আমার কুত্তাটা তো আমার বাসায় রয়েছে, যদি অফিসে থাকতো তাহলে ভালো হতো, আমি তাহলে এগ্রিমেন্টটা কুত্তাটারে দিয়ে বলতাম, এই খেয়ে ফেলা এগ্রিমেন্টটা। সেই এগ্রিমেন্টের ভিতরে এত বাজে কথা লেখা, সেই এগ্রিমেন্টের মধ্যে লেখা, আমি পার্থকে জীবনে কোনোদিন কোনো কথা বলতে পারবো না, বের করতে পারবো না, কোনো সমস্যা করলে, অন্যায় করলে, চুরি করলে, ডাকাতি করলে আমি তাকে কোর্টে নিতে পারবো না, নিজেরা সমস্যার সমাধান করে নেবো, সে যদি আর একটা নতুন করে হোম কেয়ার করে তাহলে সে করতে পারবে, সব কিছুই লেখা অ্যাটর্নি হাসান মালিক ভাই লিখে দিয়েছেন। যেটা আমি জানি না হাসান মালিক ভাই লিখেছেন নাকি হাসান মালিক ভাই গুগল থেকে ডাউনলোড করে সেটা দিয়ে দিয়েছেন। এইটা দেখার পরে আমি দেখলাম একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেও পড়ে যেতে পারি। পার্থকে পরিষ্কার ডেকে নিয়ে এসে বললাম, পার্থ কি চাও? দাদা আমার 1 লাখ টাকা দেন, আমি চলে যাবো। আমি বললাম 1 লাখ টাকা দিতে পারবো না, 40,000 টাকা দেবো। না, আরো দেন কিছু, এই করতে করতে বার্গেন করে তাকে বললাম যে $75,000 সে রাজি হয়ে গেল, যে আমাকে যদি আপনি 75,000 টাকা দেন, তাহলে দাদা আমি আর নাই, আমি মোটামুটি আপনার 20% নাই, আমি চলে যাবো। তাই বললাম, যা তুই অ্যাটর্নি দিয়ে ডকুমেন্ট সমস্ত কিছু লিখে নিয়ে আয়, আমি তোমাকে 75,000 টাকা সার্টিফাইড চেক দিয়ে দিব, চলে যাও তুমি। দাদা ওই আমরা একদিন ফ্লাশিং এ গেছিলাম,
তাই একসাথে দুইজনে মিলে একটা জিনিস কিনছিলাম, আমি ভুলে গেছি কি জন্য জিনিস কিনছিলাম, কিন্তু আমি ক্রেডিট কার্ড চার্জ করছিলাম আর ওইটার দাম ওখানে বোধহয় একটা জিনিস আপনি কিনছিলেন 900 টাকা মতো দাম হয়েছিল, ওইটা আমার ক্রেডিট কার্ডে দিচ্ছিলাম। আমি ওহো এটা তো আমি ভুলে গেছি কি কিনছিলাম না কিনছিলাম, তো 900 টাকাতে দিয়ে ফেলছিলি, এত টাকা দিলি কেমনে? আচ্ছা ঠিক আছে যাও 500 তোমার কোনো চিন্তা নাই, 900 টাকা তো আর দেওয়া যাবে না, তোমাকে পুরোপুরি ওটাকে 1000 টাকা বানাই দিই, তাহলে তোমাকে আমি 76,000 টাকা দেবো কালকে, তুমি এগ্রিমেন্ট করে নিয়ে আসো। খুদার কসম লাগে 76,000 টাকা তাকে এক টেবিলে দিয়ে লেখে পার্থকে বের করে দিতে। পার্থর সাথে আমার কোনো সম্পর্ক নাই। পার্থ বলতেছে, ও পার্থ যখন ওই কথা বলেছে সেই কথার সাথে পার্থ আরেকটা কথা বলেছে। পার্থ বলেছে এই কোম্পানিতে আমাকে সিগনেচার অথরিটি দিতে হবে এবং এই এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ যেটা আছে শাহনওয়াজ ভাইয়ের, সেখানে আমি 100 ক্লায়েন্ট দিছি, সুতরাং এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ থেকে আমাকে 20% শেয়ার দিতে হবে। সে নাকি আমাকে 100 ক্লায়েন্ট দিছে। পার্থ 100 ক্লায়েন্ট দিছে নাকি, ওই যে কথা বসা আছে শুনতেছে, সবাই শুনতেছে, 100 ক্লায়েন্ট পার্থ দিছে। পার্থরে একটা ক্লায়েন্ট আছে নাকি, তার নিজেরটা আছে, সে 100 ক্লায়েন্ট দিছে, তাকে 20% শেয়ার দিতে হবে এনওয়াই ইন্স্যুরেন্সের, যেহেতু সে 100 ক্লায়েন্ট দিছে। এখানে আমার দোষটা কোথায় আপনারা খুলে বলেন যে ভাই শাহনওয়াজ ভাই আপনার দোষটা কোথায়? ভাই আমার বউ খালি বলতে পারে আমার দোষটা কোথায়, কারণ আমার বউ বলে যে তুমি এই সমস্ত লোককে আদর করে কাছে টেনে নিয়ে আসো, এটাই হলো তোমার দোষ। তুমি মানুষকে ভালোবাসো এবং সাথে করে নিয়ে আসো, এটাই হলো তোমার দোষ। তা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, যদি ভুল করে থাকি আমি কোনো কিছু, আজ আমার কথা একটাই, না আসিফ বাড়ি টুটুল, না আমাদের আরেকটা লোকের কথা বাদ পড়ে গেছে, সেই লোকটা হলো আমাদের যে লোকটা অ্যারেস্ট হয়েছে, সাংবাদিক, আমাদের কানেক্টি কার্ডের ছেলে সাবেজ খাতি। সাবেজ সাথীর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমি তাকে চিনিও না। ওয়াই সাবেজ সাথী আমার সম্পর্কে বাজে বাজে কথাবার্তা লিখতেছে? কি জন্য অকথ্য ভাষা আমার সম্পর্কে লিখতেছে? তো এই যে জিনিসগুলোর ভিতরে আমার দোষ কোথায় আমি জানি না, এখনো খুঁজে পাইনি আমার দোষ হয়তো একটাই, তাদের দাবি আপনার চেলা চামন্ডা আপনার নির্দেশে এইগুলো লেখে, আপনি ওদেরকে দিয়ে এইগুলো লেখান। আমার সময় আছে আমি আরেকজনের দিয়ে এই ফেসবুকে লেখানোর? ভাই সারা জীবন পড়ে আছি এমন সংগঠনে, সারা জীবন এমন কাম করে আছি, মানুষের দিয়ে কাম করাইনি, কাম করলে আমি নিজে করছি। ঢাকা ইউনিভার্সিটিতে যা করছি আমি নিজে মারামারি করছি, সামনাসামনি করছি, লোক নিয়ে করিনি। আমি যদি লিখতাম আমি নিজে লিখি, আরেকজন যদি আমি লেখাবো না। সুতরাং এটা ভুল ধারণা, 1 নম্বর। 2 নম্বর হলো যে সমস্ত সাহেবরা বলছেন যে আমার স্টাফকে দিয়ে আমি লেখাচ্ছি, আমার স্টাফরা গালাগালি করছে আপনাদের, কই আপনার স্টাফরা আমাকে গালাগালি করে না কেন? আপনার তো অনেক স্টাফ আছে, তারা গালাগালি করছে না কেন আমাকে? কেন করছে না? কারণ আমি গালাগালি করার মতো কোনো কাজ করিনি আপনার স্টাফের সাথে। আপনি কোনো না কোনো কাজ করছেন এখানে আমার স্টাফদের সাথে, যার কারণে আমার স্টাফরা বা আমার পরিচিতরা বা আমার কেউ না কেউ তারা আপনার সম্পর্কে লিখছে। বিষয়টা হলো তাই, বুঝতে হবে আগে। আপনি আগে নিজেকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে মানুষের সাথে ব্যবহার করছেন। ইটস এ টোটালি সিম্পল ইস্যু। আমি যদি আপনাকে সম্মান না করি, আপনি আমাকে সম্মান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেয়, মানুষকে অর্থ দেয় এবং পরীক্ষা করে দেখে, এবং সেই মানুষটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ না করে, স্বীকার না করে, সম্মান না করে, তাহলে সে সেটা রেখে দেয় না, সেটা আবার ছিনিয়ে নিয়ে যায়। বহু লোকরে দেখেছি রাতারাতি বড় লোক হয়েছে, রাতারাতি গরিব লোক হয়ে গেছে, আবার রাস্তার ফকির হয়ে গেছে। সুতরাং আমার প্রশ্ন হলো যে বড় 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 কথা বলে অনেকেই, আমার প্রশ্ন হলো কেন আমরা এগুলো নিয়ে ঝগড়া করছি? কিসের জন্য আমরা এগুলো নিয়ে লিখছি? আপনারা অনেক সময় দেখেছেন আমার সাথে থাকে ঘরে অনেক বলে একটা ছেলে আছে, অনেক ছোট মানুষ, বাচ্চা মানুষ, তাতে কি হয়েছে? বাচ্চা বলে বড় কেউ না, তারও তো একটা রেসপেক্ট আছে। সেও বিয়ানী বাজারের কালচারাল সেক্রেটারি ছিল এবং বর্তমানে বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি। আমরা অরল্যান্ডোতে গেছি বেড়াতে, শোনেন গল্পটা, সময় নষ্ট হচ্ছে, আপনাদের জানা দরকার, যার জন্য আজকে এই প্রতিবাদের এই জায়গাটা আসছে। আমরা অরল্যান্ডোতে গেছি, অরল্যান্ডোতে যে গেছি একটা ইন্টারন্যাশনাল কনভেনশন ছিল, ইন্টারন্যাশনাল কনভেনশন, যেটা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশন। আমরা যখন নিউ ইয়র্কের থেকে গেছি, মাল্টিপল ডিস্ট্রিক্ট 20 R2 ডিস্ট্রিক্টের থেকে, হু ইজ আওয়ার বস, হু উইল লিড দিস আওয়ার টিম? আসিফ বারী টুটুল, because Asif Bari Tutul is the governor of the 20 R2 district.
আই এম দ্য সেকেন্ড ভাইস গভর্নর, হি ইজ দ্য গভর্নর, সে লিড দিবে আমাদেরকে। সে তার মতো চলে গেছে। আমি 16 জন ব্যক্তি এখান থেকে গেছি, আমি প্লেন ভাড়া দিছি, আমি হোটেল ভাড়া দিছি, আমি একসাথে তাদেরকে খাওয়ায় ঘুরে বেড়াইছি। আসিফ আলী টুটুল একটা ফোন কল দিয়ে আমাদের জিজ্ঞেস করেনি তোমরা এই মিটিং এ আসো, এই জায়গায় বসো, আসো কি করলা কি না কি করলা। মশিউর ভাই ছিল আমার সাথে, যে এখন বর্তমানে আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সেক্রেটারি, বসান মশিউর ভাই, একটা ফোন কল দেয়নি। আমরা প্যারেড করতে গেছি, প্যারেডে যে আমরা 20 ডিস্ট্রিক্টের থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা ইউনিফর্ম ছিল, আমরা আমাদের ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছি, আমরা প্যারেড করার চেষ্টা করতেছি, এক জায়গায় হয়েছে প্যারেড করতেছি, আমাদের লিডার নাই, আসিফ আলী টুটুল নাই। পরে দেখি যে আসিফ আলী টুটুল বাংলাদেশ থেকে একটা টিম আসছে 315A, সেই 315 এর বাংলাদেশিদের সাথে উনি ফ্ল্যাগ উড়িয়ে, উনি ওনার ওয়াইফ এবং বাচ্চা ফ্ল্যাগ উড়িয়ে উনি ওখানে প্যারেড করছেন। ওয়াই? উনি সকালবেলা উঠে আমাদেরকে কল দেবে, এই তোমরা কারা, কখন আসছো, কোথাও অবস্থা, সিরিয়াল নাম্বার আমাদের এত, এখানে আসো, সব রেডি হও, এই কয়টার সময় আমরা একসাথে প্যারেড শুরু করবো। হি ইজ দ্য লিডার, হি ইজ সাপোজ টু ডু ইট, কিন্তু উনি কিছুই করেননি। আমরা আমাদের মতো করে চলে আসছি। এভাবে অনুষ্ঠান গেল। একটা সময় এসে দেখা গেল যে আমরা ইন্টারন্যাশনাল ডিরেক্টর হিসাবে একজনকে ভোট দিতে হবে, ভোটিং পাওয়ার। সেখানে আমাদের ক্লাবের থেকে আমরা 7টা ভোট পাই। যে 7 জন মেম্বারকে ভোটার হিসেবে নাম দেওয়া হয়েছে, 7 জনের একজন ওই অরল্যান্ডোতে যায়নি। আমাদের সেক্রেটারি মশিউর এই যে বসে আছে এখানে, সে মশিউর বারে বলতেছে, শাহনাজ ভাই আমাদের ক্লাব যদি ভোট না দেয় তাহলে আমাদের ক্লাবের নাম উঠবে না খাতায় যে এরা ভোট দিচ্ছে, এনি হাও আমাদের ভোট দিতে হবে। আমি বললাম এনি হাউ যদি ভোট আমাদের দিতে হয় তাহলে আমাদের 7 জন ভোটার বের করতে হবে, আমাদের ভিতর থেকে 7 জন যেতে হবে। বাট এই 7 জন যে ভোটার হতে হবে এটা মৌখিকভাবে আমাদের গভর্নরের পারমিশন লাগবে। মশিউর ভাই গভর্নরকে জোর করে ধরে নিয়ে গেছে, ধরতে পারে না, জোর করে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর সে সেখানে যে কি করেছে, সেখানে এতগুলো লোক রয়েছে, মশিউর ভাই রয়েছে, নুরুল আজিম এখানে দাঁড়ানো আছে, নুরুল আজিম আছে, তারপরে বদরুদ্দোজা সাগর আছে, তারপরে অনেক আছে, এরা অনেক, বেলাল আছে, এরা সবাই ওখানে দাঁড়ানো আছে। উনি ওখানে যেয়ে বলছে, এই তোরা ভোট দিবি তা আমার বলবি না, আমাকে তো বলতে হবে, আমি গভর্নর, আমার কাছে পারমিশন নিবি না। আরে পারমিশন নেওয়ার জন্যই তো শুরু ভাই আপনাকে ধরে নিয়ে গেছে, আপনি সবার সাথে তুই করে কথা বলছেন কেন? এভরিবডি নট ইওর ব্রাদার, যে আপনার ছোট ভাই, আপনি তুই করে কথা বলছেন। এই তোরা আমার কাছে জিজ্ঞেস করবি না, আমার কাছে যেতে হবে তো, আমার কাছে অনুমতি নিতে হবে তো। আর অনেক কি করেছে, যেখানে বসে গ্যাদারিং হচ্ছে, একটু শুনবেন আপনারা প্লিজ, কিছু মনে করেন না, একটু শুনবেন কেন এই ঘটনাটা আসলো, একটু শুনবেন প্লিজ, কথা না বলে, একটা মিনিট। অনেক সেখান থেকে অনেকটা দূরে দাঁড়ায় তার মায়ের সাথে কথা বলছে, তার মায়ের একটা চোখ নষ্ট হয়ে গেছে, বাংলাদেশে আছে, তার মা কান্নাকাটি করতেছে, আর ও কান্নাকাটি করতেছে ফোনে, আর জিজ্ঞেস করতেছে, ওর মা বলতেছে তুই বাংলাদেশে আয়, আমার চোখ সমস্যা হচ্ছে, ও কাঁদতেছে, যার কারণে ওই বাংলাদেশে কিছু ভিড়ে চলে আসছে, কান্নাকাটি করতেছে। আসিফ আলী টুটুল ওইখান থেকে ঘুরে ওই দূরে যে অনেকের হাত ধরে টেনে নিয়ে আসছে, এদিকে ফোন রাখ। ও বলে যে আমি আমার মায়ের সাথে কথা বলছি, ফোন রাখ, কথা বলিস। পরে সে ফোন রাখছে, বলে মা পরে কথা বলছি। কি হয়েছে, এত বেয়াদব হয়েছিস কেন, সালাম দিস না কেন? অনেক বলে যে ভাইয়া আমি সেদিনকে নবান্নতে আপনারা সবার আগে সালাম দিচ্ছি, এখন তো আমি ওই জায়গায় দূরে দাঁড়ায় কথা বলতেছি, আমি এখানে আসলাম তারপরে আপনাকে সালাম দেবো। বলে শোন, দিস ইজ আসিফ আলী টুটুল, আসিফ আলী টুটুলের সাথে কোনোদিন বেয়াদবিতা করবি না, ভালো হবে না। আমি গভর্নর, আমার কথা মতো গভর্নর মানতে হবে, তোরা মানিস আর না মানিস, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। মানে বলতেছে আমার সাথে ঘুরে, সেই জন্য বলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর, অন্যের পিছে ঘুরিস না। অনেকে তো অল্প বয়সের ছেলে, তারও তো গায়ে লাগার কথা, তখন সে বলে ফেলছে, হয়ে যাচ্ছে পায়ে টুটুল, তোমার বসে কেনা, তুমি মেয়েরা তুই করে কথা বলতেছো, কিসের জন্য তুই করে কথা বলতেছো? তোমার সবার আগে সালাম দিতে হবে, তোমার মানতে হবে, কিসের জন্য মানতে হবে? তুমি কেনা আসো পারে টুটুল কার দিকে এগিয়ে আসছে মারার জন্য, তুমি মারবা, আসো মারামারি করো, আমার সাথে মারামারি করলে আমার সাথে মারামারি করো। তখন এই নুরুল আজিম ছিল এখানে, এখনো আছে, নুরুল আজিম হাত দিয়ে সরাই দিচ্ছে, না ভাই সরেন, এগুলো করেন না, এই হাত মিলাই নেন, কেন আমি হাত মিলাবো, ওর সাথে কি আমি হাত মিলাবো? হাত মিলাই নিয়ে চলে আসছে। গন্ডগোলটা কে বানাইছে? আপনি বানাইছেন না?
অনেকে এসে ফেসবুকে কিছু না কিছু লিখছে। শাহনওয়াজের দোষ কোথায়? আমি তো সেখানে নাই। কারণ আমি, আমার ওয়াইফ এবং আহসান হাবিব, আমরা তিনজন সরে চলে আসছি। এই যে আহসান হাবিব এখানে বসে আছে, আমরা তিনজন সরে চলে আসছি। আমি ভালো করে জানি যে আসিফ বাড়ি টুটুল ওই জায়গায় এসে একটা গন্ডগোল করবে, কারণ ও সব জায়গায় এসে বড় মিয়া দেখাতে চায় যে আমি অনেক পয়সার মালিক, আমি ব্র্যান্ড। এই ব্র্যান্ড উনি দেখাতে চায়, যার কারণে আমি সেখানে যাইনি। বিশ্বাস করেন, না আমিও তো ভোট দিতে চাইতে পারতাম। আমি কেন ভোট দিতে যাইনি? আমি, আহসান হাবিব এবং আমার ওয়াইফ তিনজন আমরা সরে চলে আসছি। আমি জানিও ঝগড়া করবে, ঠিক সেই ঝগড়াটা করছে ওখানে। সবার সাথে তুই তুই করে সম্পর্ক, সবার সাথে তুই তুই করে কথা বলা। এরে কই, আমরা তো কারোর সাথে তুই তুই করে কথা বলি না। আমাদের অফিসে কারোর সাথে কথা বলি না। এটা কোন ধরনের ভদ্রতা, কোন কালচারের থেকে আসছে, কোন ফ্যামিলির থেকে আসছে এই সমস্ত তুই তুই সম্পর্ক? যার কারণে অনেক লেখছে। এখন অনেক যখন লেখছে, আমার দোষ কোথায়? আমি কি করলাম? উনি লোকেদের টাকা দেয় না। আমাদের আজাদ ভাই এখানে বসে আছে, আজাদ ভাই তার কাছে 6.5 লক্ষ টাকা পায়। আজাদ ভাই টাকা দেয় না। আজাদ ভাই নাকি রাস্তায় একদিনকে তারা দেখছে, কয়দিন আগে দেখে তারা তাড়া দিছে, এই টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকা দাও। তাড়া দিছে, সে দৌড় দিয়ে চলে গেছে, পুলিশ ডাকো বলে দৌড়ে লিফটে উঠে চলে গেছে। এই কথা সবাই শুনছে কানে কানে। আমাদের এই এক বন্ধু, সে ফেসবুকে লেখছে যে এই আজাদ আসিফ বাড়ি টুটুলকে তাড়া দিছে, এই শাহনওয়াজ খারাপ। শাহনওয়াজ ওরে চেনে। শাহনওয়াজ যদি মানা করতো তাহলে এ লিখতো না। ওদের লেখছে তাও আমি জানি না। আসিফ বাড়ি টুটুলটা যে সে তাড়া দিছে আজাদ ভাই, তাও আমি জানি না। তো শাহনওয়াজের দোষ কেন? আমার এনে লেখছেন কেন? যে লেখছে তারে এনে লেখেন না। যদি ক্ষমতা থাকে তারে মারেন, ধরেন, কাটেন। তার কাছে যেতে পারতেছেন না, আপনি শাহনওয়াজের কথা লিখতেছেন। শাহনওয়াজ এ করছে, শাহনওয়াজ সে করছে, সব মিথ্যা কথা। যা লিখতেছেন কি জন্য? বানানো কথা, মিথ্যা কথা। এ করছে, সে করছে, ইহান করছে, তা করছে, ও করছে। এই জিনিসগুলো আমরা বন্ধ করতে চাই। আমরা চাই না এই জিনিসগুলো আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকুক। আমরা সবাই একসাথে বসবো। আপনারা যদি বসতে চান সবাই মিলে বসবো, একসাথে বসে সবার সাথে কথা বলবো। ভাই, আমাদের ভুল ত্রুটি কোথায়? শাহনওয়াজের ভুল কোথায়? দোহাই লাগে আপনাদের, যে অন্যায় করবে তার সাথে আপনি অন্যায় করেন, তার সাথে আপনি লড়েন, ফাইট করেন, যুদ্ধ করেন, সবকিছু করেন, কিন্তু আমারে এর ভিতর জড়াবেন না। আমি যদি না থাকি, ও দেখেন কতখানি খারাপ লাগে। আমার সাথে লাস্ট ওনার যে মিটিংটা হলো সেটা হলো আমাদের ক্যাবিনেট মিটিং বলে। ক্যাবিনেট মিটিং এ সবাই যাবে না, আমাদের লায়ন্স ক্লাবের শুধু ক্যাবিনেট মেম্বাররা যাবে। সেখানে ক্যাবিনেট সেক্রেটারি হলো আমাদের আহসান হাবিব, ক্যাবিনেট সেক্রেটারি। আমি পদ অধিকার বলে সেখানে যাব। দিবু ভাই একটা মিনিট কথা বলি। আমি পদ অধিকার বলে সেখানে যাব। কেন? আমি সেকেন্ড ভাইস গভর্নর। আমি সেখানে গেলাম। মিটিং যখন শেষ হয়ে গেছে, টুটুল ভাই তখন আমাকে বললো যে শাহনওয়াজ ভাই দেখেন অনেক এ সমস্ত বাজে কথাবার্তা লেখালেখি করে। আমি বললাম টুটুল ভাই দেখেন এগুলো তো আমার বিষয় না, পানি খাবো না, এটা তো আমাদের বিষয় না, এটা ওদের বিষয়। তারপরও আমি আজকের থেকে বলে দিব যতটুকু পারি সবাইকে, ভাই তোরা এগুলো লিখে মানুষের সম্মান নষ্ট করিস না, এগুলো লেখালেখি করিস না। এগুলো ওরা বড় মুরব্বীরা একটা কিছু লিখছে, বলছে তোরে ধমক দিচ্ছে, তাই বলে তুই লিখবি নাকি? আমি মানা করে দেবো যেন এই সমস্ত কোনো কিছু আর না হয়। আপনারা কোনো কিছু লেখেন না ভাই, আমিও লিখি না। আমি চেষ্টা করবো আজকের থেকে আমরা সব ভুলে যেতে, সবকিছু বলে ঠিক আছে ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আমার আবার একটু থ্রেটও করলো টুটবে হালকা করে, ইনডাইরেক্টলি বলে হ্যাঁ আপনারও তো বেশ কিছু এনিমি আছে, যেমন ধরেন আকাশ এনিমি আছে, আপনার আজিজ এনিমি আছে, এবং পার্থ এনিমি আছে। আপনার সব এনিমিকে যদি আমি একসাথে নিয়ে এসে বসে যদি আমি আপনার পিছনে লাগি তাহলে তো আপনারও তো ক্ষতি হতে পারে। আমি হ্যাঁ আমারও ক্ষতি হতে পারে, কিন্তু আমার পিছনে লাগবেন কেন? আমি তো আপনার পিছনে লাগিনি। এগুলো তো আমার সাথে কেন এগুলো বলতেছেন? আপনি যারা নিয়ে লাগেন, আপনি এগুলো নিয়ে আর কথা বলেন না, আমি এই সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আমি তখন বলে ওনার ওখান থেকে চলে আসছি। চলে এসে আমি জাস্ট অফিসের ভিতর ঢুকছি। বিশ্বাস করেন অফিসে উঠে দেখি যে ফেসবুকের মধ্যে, আমার তো ফেসবুকে দেখি না, আমার ওয়াইফ দেখে। সে ফেসবুকে কি লিখেছে জানেন? আপনাদের সবার সামনে বলি, লজ্জা লাগতেছে বলতে, তারপরেও বলি। তার ওয়াইফ ফেসবুকে লিখেছে শাহনওয়াজের অফিসে ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত 20-25 জন কুত্তা বিড়াল আছে, যে কুত্তা বিড়াল গুলো সব শাহনওয়াজের ওয়াইফের বয়ফ্রেন্ড। এই কুত্তা বিড়াল গুলোকে দিয়ে সে আসিফ বাড়ি টুটুলের বউ লিখছে। কার সম্পর্কে? শাহনওয়াজ সম্পর্কে।
আপনাদের বলছি আমার শুরু কোথায়, সেন্ট জোসেফ স্কুল থেকে, আর কখন কোথা থেকে শুরু, এবং কোন কোম্পানি থেকে চাকরি শেষ করে কত বিজনেস করে কোথা থেকে উঠে এসে আমি আজকে এখানে আসছি। আমি রাস্তার ছেলে না, আমি রাস্তার ছেলে না, রাস্তার থেকে আসিনি। আমি লেখাপড়া শিখে আমার ভাই বোন সবগুলো শিক্ষিত, আমার বাবা মা সবাই শিক্ষিত। আমার বাবা কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করে ম্যাকানজিতে চাকরি করেছে। আমি সেই পরিবার থেকে উঠে এসে এই পর্যন্ত আমি এখানে আসছি, আর আপনারা লিখতেছেন কুত্তা বিড়াল নিয়ে এই সমস্ত কথাবার্তা আমার অফিসের স্টাফদের। এখন আমার অফিসের এতগুলো স্টাফ যারা এখানে বসে আছে তাদেরকে কুত্তা বিড়াল বলছে। তারা কি বলতেছে আমাকে, ভাইয়া খালি আপনি অনুমতি দেন, আমি সবগুলো রাস্তায় ধরে কুত্তা বিড়াল বানায় দিচ্ছি। দেখেন, আমি বলছি না তোমরা এগুলো করবা না, এগুলো তোমাদের দরকার নাই বলে রাস্তার উপর ধরে রাস্তায় যারা জুতোর মালা পড়া দেবো গলায়। কার ক্ষমতা আছে দেখার জন্য? এটার জন্য কোনো ফাইন হয় না, নাহলে 95 টাকা ফাইন হয়। মানলে জুতো দিয়ে একটা বাড়ি দিলে 95 টাকা ফাইন হয়, 95 টাকা ফাইন দিয়ে বেরোয় আসবো। যেহেতু আমেরিকান সিটিজেন, আমার কাছে পাসপোর্ট আছে। আমি তো আর এদেশে সরকারি চাকরি করবো না যে আমার কাছে লেখা রয়েছে 3 বার তুমি অ্যারেস্ট হয়েছো। আমার 3 বার অ্যারেস্ট কেন? আমি 40 বার অ্যারেস্ট হই, তাতে কি হয়েছে? এত কিছু হয়ে যায় না তাদের, কারণ তারা এখানে সিটিজেন হয়ে গেছে। তারা সরকারি চাকরি করে না, তারা প্রাইভেট চাকরি করে। এই ধরনের কোন ধরনের ভদ্রতা লেখা যে 20-25 জন কুত্তা বিড়াল আছে? কেন লিখলেন আপনি? আপনি এগুলো কেন লিখতে যাচ্ছেন? আপনাকে তো আমি লিখিনি কোনো কিছু, আমার বউ কিছু লেখেনি, আপনি একথা লিখে দিচ্ছেন। তারপরেও কিন্তু আমরা কোনো কিছু লিখিনি, একটা কথাও আমি বলিনি, কোনো কিছু করিনি। এরপরে উনি সবাইকে নিয়ে এসে বসছেন, কয়েকজনকে নিয়ে এসে বসে আলোচনা করছেন, এগুলো করছেন। এগুলো এত কথা বলার উদ্দেশ্য হলো আপনারা অনেকেই অনেক কিছু জানেন না। আপনারা মনে হয়তো বা করতে পারেন যে না ঠিক আছে, দুই পক্ষ ঝগড়া করতেছে, দুই পক্ষের দোষ আছে। ইয়েস, দুই পক্ষ দুই হাত একসাথে পালি না, বাজে না একসাথে না হলে। কিন্তু এখানে আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি আমার কি দোষ, আমি কোথায় ভুলটা করলাম। তারপরেও সর্বশেষে আর কথা বলবো না, অনেক সময় কথা বলে ফেলেছি। শুধু আবারও 2 হাত জুড়ে ক্ষমা চাচ্ছি যদি আমার বক্তব্যের ভিতরে কোন রকম খারাপ কথা বলে থাকি, ভুল হয়ে থাকে। আর যদি আমি এই ফেসবুকে যে আমার নামে লেখালেখি হচ্ছে এটার কারণে যদি আমি কোথাও কোনো ভুল করে থাকি, আপনাদের কাছে 2 হাত জুড়ে ক্ষমা চাই। আপনারা আর লেখালেখি আমার নামে করেন না। আমি কোনো যদি ভুল করে থাকি একটা সরাসরি আমাকে একটা কল দিয়ে বলেন, এই শাহনওয়াজ তুই এই কাজটা করছিস, এটা ঠিক করিসনি, আমি আপনার কাছে ক্ষমা চাবো। আমি ওই কাজ যাতে দ্বিতীয়বার আর না হয় আমি করবো না যদি আমি ভুল করে থাকি। বাট আপনারা এই নোংরা কথাবার্তা ফেসবুকে লিখে আননেসেসারি সময় নষ্ট করেন না, কারণ তাতে আমাদের সন্তানাদিরা অখুশি হয়। আমাদের সন্তানাদিরা বলে যে বাবা তোমার বন্ধু বান্ধবরা এত নোংরা কেন, তারা আমাদের কি নিয়ে কথা বলে কেন? আসিফ বাড়ি টুটুলের বউ বলতেছে, আসিফ বাড়ি টুটুল বলতেছে আমার ছেলে একটা মেয়েকে নিয়ে ভেঙে চলে গেছে। চিন্তা করেন, আমার ছেলে এত কষ্ট পাইছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা আমার অফিসে থাকে তারা সবাই জানে আমার ছেলেকে ছেড়ে। তারা সে কাঁদতেছে, সে বলে আব্বু তোমার বন্ধু বান্ধবরা আমার সম্পর্কে কথা বলে কেন? আমি কি করলাম? আমি তো শুধুমাত্র নামাজ রোজা করি, আর আমার একটা শখ আছে, সেটা হলো আমি জিমে যাই একটু ওই মুইথাই করে। মুইথাই কি জিনিস আছে, জুডো কোন্ডো টুডো সবকিছু মিলাই টিলাই কুস্তি মিলাই কি আছে, মুইথাই করে আর অফিস করে আর চলে আসে। তার আর একটা শখ, প্রতি বছর তার একটা করে নতুন গাড়ি দিতে হবে, তার পুরোনো গাড়িটা বদলাই দিয়ে। সে তার মতো আছে। তার একটা বন্ধু নয় যে বন্ধু সিগারেট খায়। সে বলে আমার একটা বন্ধু নয় যে বন্ধু সিগারেট খায়, আমি সেই বন্ধুর সাথে বেশি না। আমার কোন বন্ধু নাই যে বন্ধু আমরা একসাথে যখন খেতে বসি সব সময় একজন পয়সা দিচ্ছে আর বন্ধুরা পয়সা দেয় না, তখন আমি সেই বন্ধুর সাথে বেশি না, বলে তুমি লোক ভালো না, সবাই সবসময় পয়সা দেবা, ঘুরায় পয়সা দেবা। তোমরা খালি বন্ধু যে দেখি যে না সে পয়সা দেয় না, তার মানে সে গিফটার, সে পয়সা থাকা অবস্থায়ও দিচ্ছে না। যদি তার কাছে না থাকে পয়সা সেটা আলাদা কথা, কিন্তু পয়সা আছে তারপরও দিচ্ছে না, তো ভালো ছেলে না, আমরা তাকে অ্যাভয়েড করে তার সাথে বেশি না। এই ধরনের ছেলে আমার ছেলে, তারা বলতেছে কোন নাকি তার মেয়েকে সে নাকি বিয়ে করছে। একটা কথা বলে দিল, কেন আমার সন্তানদের নিয়ে কথা বলছেন রে বাবা? শাহনওয়াজ তো বলছেন শাহনওয়াজ তো এমনি লোক বলো না, কিন্তু আমার ছেলে মেয়ে নিয়ে বলেন কেন? যাও, শেষ কথা, আপনাদের কাছে অনেক ক্ষমা চাই, আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক বেশি কথা বলে ফেলেছি। সবার উদ্দেশ্যে বলছি, যারা লিখছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে মাফ করে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আমরা এই কাজগুলো বন্ধ করি, আমরা সোসাইটিতে একত্রিত থাকি। 2023 সাল পর্যন্ত আমাদের সোসাইটিতে এরকম ছিল না, কেন জানি না এই 2-3 বছরে হঠাৎ করে কিভাবে হলো আমি জানি না। কারো হয়তো বেশি পয়সা হয়ে গেছে, কেউ হয়তো এডুকেশন করে অনেক হাই কোয়ালিফাইড হয়ে গেছেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছেন পড়াশোনা করে, হতে পারেন ওনারা। তারা হয়তো দেখা গেল নিজেদের এখন আর ধরনের সরা জ্ঞান করছেন, সেই জন্য এরকম করছেন না। কেন করছেন জানি না।
একটু মাফ করে দেন আমাদেরকে, যারা আমরা আছি আমাদের মধ্যে থাকতে দেন। আমরা যখন ভুল করি, সমাজে অনেক মুরব্বী আছে, তাদের কাছে যে বলেন শাহনওয়াজ এই অন্যায় করছে, ও করছে, সে করছে, তখন বিচার করেন আমাদের, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্যায় যদি না করে থাকে তাহলে অন্যায় ভাবে বাজে কথাবার্তা আমাদের সম্পর্কে লেখেন না। এতে হবে কি আমাদের পরিবারের ক্ষতি হয়, আপনাদেরও ক্ষতি হয়। আমরা আপনাদের সম্পর্কে কখনো কোনো জিনিস ফেসবুকে লিখবো না, কোনোদিন লিখিনি। আর এই স্টেজে দাঁড়ায় কথা দিয়ে গেলাম, কোনোদিন লিখবো না কারো নামে ফেসবুকে। আপনারা আমাদের নামে লেখেন না, দোহাই লাগে। যদি কেউ অন্যরা দেখে তাদেরকে বলেন লিখতে তাদের নামে। ধন্যবাদ আপনাদের সকলকে, আমাকে ক্ষমা করবেন, আবারও বলছি। ধন্যবাদ জনাব শাহনওয়াজ আপনাকে। আপনার তুলনা আপনি নিজেই আহ্বান জানালেন শান্তির জন্য এই কমিউনিটিকে, যাতে আমরা একসাথে চলতে পারি, সেই আহ্বান জানার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তুলনা আপনি নিজেই, আপনার সাথে আর কারো তুলনা হয় না। এখন আমি একজনকে আহ্বান জানাবো যে পৃথিবীর সকল শক্তির মূলে এবং সাফল্যের মূলে তার নারী কাজ করে থাকেন। ঘরের মানুষ ঠিক থাকলে সবই ঠিক হয়ে যায়। উন্নতির সোপানে যিনি এগিয়ে নিচ্ছেন জনাব শাহনওয়াজকে, তাকে আজকাল পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের কমিটির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব গোল্ডেনেস হোম কেয়ারের ডেপুটি চেয়ারম্যান জনাব রানু নেওয়াজ, আপনি আমাদের সবাইকে সুন্দর বক্তব্য দিবেন, যাতে আমরা দিক নির্দেশনা পাই, সেই প্রত্যাখ্যান সেই আশা করি। ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এই স্টেজে সবসময় উঠি গানের জন্য, একটা শাড়ি পরে উঠি। আজকে আমি উঠেছি, আমার কিছু বলার নেই। আমি শুধুমাত্র বলবো, আমি একজন মা, ছেলেকে সবাইকে দেখতে হবে। আমার সন্তানদেরকে আমি বিয়ে শাদী দিব। এখন এই সময় এসে আমার চরিত্র নিয়ে কথা বলছে। আমি কোনোদিন ভাবিনি যে আজকে এই সময়টা আর এই হলটা এইগুলো বলার জন্য হবে, এই কথাগুলো বলার জন্য হবে। আমরা কোনোদিন ভাবিনি। আজকে এত বছর শাহনওয়াজের ব্যবসা, আমি যখন ঢাকা ছিলাম তখন আমার বয়স কম ছিল, তার ব্যবসা সাদিয়া শপিং মল থেকে শুরু করে, আমি আমার মতো একটা নর্মাল মেয়ে, আমি আমার বাচ্চা কাচ্চার মা, তাদেরকে লালন পালন করার। আর স্বামীর সাথে আমি, আমার একটা দোষ, সেটা হচ্ছে আমি সর্বক্ষণ আমি আমার স্বামীর সাথে থাকি। এটাই আমার দোষ, যে আসলে আমি জানি না কেন ওর সাথে আমি থাকতে থাকতে এমন আমার কি বলবো, চরিত্রটা হয়েছে যে আমি একা একা পারি না থাকতে। আমি কারো নামে কোনোদিন আজ পর্যন্ত যারা লিখেছেন তাদের নামে আমি কোনোদিন একটা শব্দ কোনোদিন লিখিনি। আর যাদের কথা বলেছেন যে শাহনওয়াজ একটু আগে, আমি ওনাদেরকে প্রথম থেকে, তারা একজন আমাদের জন্য ভালো ভাই ছিলেন, ভালো বন্ধু ছিলেন, ভালো ভাবি ছিলেন, ভালো বোন ছিলেন। আমি কখনো আজ পর্যন্ত, এখানে অনেক ভাবিরা আছেন, আপুরা আছেন, সবার কিছু না কিছু ফ্রেন্ড সার্কেল আছে, দল আছে, গ্রুপ আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমার কোনো গ্রুপ আছে বা আমার কোনো এমন কোনো পার্সোনাল কোনো ফ্রেন্ড আছে। কারো কাছে গিয়ে আমি তাদের সম্পর্কে বা অন্যদের সম্পর্কে আমি কোনো একটা দুর্নাম করা বা বদনাম করা কেউ কোনোদিন বলতে পারেনি। আমি পারলে আমি একটু রেঁধে রান্না করে খাওয়াইছি, যখন যেটা যাকে আমি ডেকেছি এসে খেয়েছে, এইটুকু করেছি। কিন্তু আমি দেখেন, আমি একজন মানুষ, হয় না যে একজন মালিককে ঈদে কোরবানে যারা কাজ করেন অফিসে, আমার যারা ভাই বোনেরা আছেন, ভাবিরা আছেন, ওনারা বসদেরকে ডাকেন, বসদেরকে খাওয়ান। আমি সেটা জীবনে কোনোদিন করিনি। আমি রান্না করে তাদেরকে ডেকেছি যতটুকু পেরেছি, কারণ এটা আমার স্বভাব। আমি কখনো, কারণ আমি একজন গৃহিণী, আমি একজন মা, আমি একজন ওয়াইফ। আজকে এত বছরে আমি কখনো, কেউ বলতে পারবে না যে আমি প্রথম, আমি ওয়াইফ, আমি মা, আমার
ব্যবসা, এর মানে বাইরে আমি শখে একটু গান গাই। হ্যাঁ, অনেকে বলে যে আপনি দুই একটা মানে লেখালেখি করেছেন বা এর সম্পর্কে, আমার জন্য আমি কখনো লেখালেখি করিনি। আমি আমার কাছে এসছে যে আপা এগুলো অন্যায় হয়েছে, শুধু এক কলম বলে আমি প্রতিবাদটা মানে করেছি যেটা অন্যায় হচ্ছে। আমার জন্য আমি কখনো করিনি, আর আমার জন্য আমি কখনো করব না। কারণ আমি গান করে আমি টাকা নিই না, আমি শখে গান গাই। আমি ছোটবেলা থেকে গান গাই, আমি শখে গান গাই। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে অনেক মানে শিল্পীরা আছেন, মিউজিশিয়ানরা আছেন, এখানে আসছেন, আমি নামগুলো বলবো না। সারাদিন আপা আমাকে একটা কাজ দেন, আপা একটা কাজ দেন। এখন স্বাভাবিক আমরা এখানে আছি, আমরা যতটুকু পারি ততটুকু একটু হেল্প মানে করি। অনেকে আছেন এখানে যে এটা চাই ওটা চাই, অনেক আপুরা আছেন এমনও বলতে পারে শাহনওয়াজকে দিয়ে আমি $500 $200 আমি যাই বাসার সামনে থেকে আমি ঢুকে টাকাটা আমি হাতে করি। আমি কোনোদিন কাউকে, কোনো ভাই বা কোনো আপু, কোনো ভাবি বলতে পারবেন না যে রানু ভাবি আমার বাসায় আমি কাউকে বলিনি। যাকে যাকে হেল্প আমি করার সেটা আমি করি, যতটুকু পারছি আর কি করছি। আরেকটা মানে কথা আমি বলছি আপনাদের কাছে, আমার একটাই কথা, আমি তো ওনাদের সম্পর্কে কোনোদিন কিছু লেখে নেই বা আমি বলিনি, কিন্তু কথা হচ্ছে যে আমার অফিসের লোকজনকে যদি আমি কাজ দিয়ে রাখি বা এরা আমার কাছে আসে সাহায্যের জন্য বা হেল্পের জন্য, ওনাদেরকে যদি আমি সাহায্য যদি করি, তার অর্থ এই না যে ওনারা আমার কিছু বয়ফ্রেন্ড বলতে কি বোঝায়, এটা শব্দটা কি? আমি শুধুমাত্র জানতে চাই, যে আমি যাদের কাজ নেই এখানে তাদেরকে আমি কাজ মানে দিয়েছি বলে কি তারা আমার বয়ফ্রেন্ড? বলেন। আমার অফিসে একটা ছেলে আছে, ওই ছেলেটা বাংলাদেশের থেকে আসার পর থেকে তার কোনো কাজ নেই। অনেকদিন ধরে আমাকে একটা কাজ দেন, সে সুসাইড করবে। পরে আমি শুনেছি, আমি বলছি তুমি আসো কালকে অফিসে। আমি কিচ্ছু দেখি নাই, তার কি কাগজপত্র কিছু, আমি শুধুমাত্র শাহনওয়াজকে মানে বলেছি ওকে এখন থেকে বসাই দাও এখানে, না হলে ছেলেটা সুসাইড করবে, ওর ফ্যামিলি আছে। ওই অবস্থায় আমি চাকরিটা দিয়েছি। দুটো ছেলে আসছে, তাদের কিছুই নাই, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ফ্যামিলি আছে। 2 মাস ধরে মানে কল দেয়। আমারও তো জায়গা থাকতে হবে বসানোর জন্য, আমার তো অফিস অত বড় না। এখন আমি শাহনওয়াজকে মানে বললাম যে ওদের ফ্যামিলি আছে, কিছুই নাই, কাজ নাই। বলছে কি যে সবই তো পারবো দিতে, কিন্তু জায়গা তো নাই বসা। আমি বলেছি যে বসুক, তাও একটা চেয়ার দিয়ে দাও, বসু করো। আমি দিয়েছি। ওরা কি আমার বয়ফ্রেন্ড? আমার শুধু একটা মাত্র প্রশ্ন যে আপনারা হেল্প যদি না করতে পারেন করেন না, কিন্তু আমরা যতটুকু করি তাতে আপনারা এমন কিছু বলেন না যে আমরা অশান্তিতে থাকি। আমরা তো কারো কোনো ক্ষতি করছি না, আমরা একটু হয়তো হেল্প মানে যতটুকু পারি ততটুকু, বেশি দূরে যাব না। এই যে আমাদের এক জাকারিয়া ভাই অসুস্থ এখন, ওই জাকারিয়া ভাই, আমি জানতাম না যে মানে জাকারিয়া ভাই মানে অসুস্থ। আমি কিছু লিখে আনি না এখানে, আমি যা বলছি আমার মুখে আর আমার অন্তর থেকে বলছি। জাকারিয়া ভাই অসুস্থ আমি জানতাম না, কারণ আমি এগুলো নিয়ে একটু মানে ব্যস্ত ছিলাম। জাকারিয়া ভাইয়ের ওয়াইফ বিনা আমাকে কল দিল, তখন বাজে 4:45 ভোর। সে কল দিয়ে বললো রানু ভাবি আমি বিনা। আমি বললাম কি যে কি হয়েছে? বলে কি যে তুমি জানো না জাকারিয়া তো অসুস্থ। তো আমি বললাম কি যে কি হয়েছে? বলে কি বলে কি তুমি দেখো ফেসবুক। আমি খুলে দেখলাম তার অবস্থা খুব খারাপ, সে কান্নাকাটি। আমি তাড়াতাড়ি বিনার বাসায় গেছি,
আপনার ভাইকে নিয়ে গিয়ে বিনাকে ডাকছে, বলে কি হয়েছে, বলে কি যে সে তো অসুস্থ। বিনাকে নিয়ে আমি হসপিটালে গেছি আপনার ভাইকে নিয়ে। জাকারিয়া ভাইকে দেখে বিনার হাতে আমি $2000 দিয়ে ওকে বাসায় পাঠিয়ে আমি আবার বাসায় আসছি। বাসায় এসে আমি রান্না টান্না করে আবার ওকে খাবার দিয়ে আমি আবার অফিসে গেছি। পরের দিনকে আবার বিনা কল দিয়ে আমাকে যে রানু ভাবি আমার একটা বিড়ালের খুব অসুস্থ, বিড়ালের অসুস্থ, খুব কান্নাকাটি, 12 বছরের বিড়াল। তো আমি বললাম কি যে কি করবো, আমি তো বলে কি যে এদের যেভাবে হোক রানু ভাবি বাঁচাও। আমি কি করব, আমার কোনো আইডিয়া নাই। পরে আমি আমাদের জাহিদ ভাই আছে, জাহিদ ভাইকে কি বলে মানে বললাম কি যে জাহিদ ভাই আপনারও তো ইয়ে আছে মনে বিড়াল আছে, বলে কি ভাবি কিভাবে কি করা যায়, বলে কি যে ভাবি আমি ওষুধ আনতেছি আপনি অপেক্ষা মানে করেন। আমি জাহিদ ভাইকে দিয়ে তো ওষুধ নিয়ে পাঠাইছি। আমি বলছি যে না নিয়েন না আপনি। আমি ওষুধ নিয়ে জাকারিয়া ভাইয়ের কাছে বিনার সাথে যাইয়া দেখা করে আবার বিনাকে আনছি। ওই বিড়াল বাঁচাতে পারবে না, সে বলে কিছু হসপিটালে মানে নিতে হবে। পরে আমি জাহিদ ভাইকে কল দিয়ে জাহিদ ভাই ওনার ড্রাইভার পাঠায়, সে বিনাকে তুলে আমি সেই বিড়ালের হসপিটালে মানে পাঠাই, যে মানে বিড়াল সেইখানে গিয়ে বিড়ালের অক্সিজেন দেয়, স্যালাইন দেয়, বিড়ালকে মানে কি যে 6 ঘন্টা রাখছে ওখানে। হ্যাঁ, ওখান থেকে কল দিয়ে যে মানে বিড়ালটা মানে বাঁচবে না, ওনার টেস্টের মানে কিছু করতে হবে, $7,500 লাগবে। আমি বলছি তুমি করাও, বলে কি ভাবি তুমি আমার বিড়ালটারে বাঁচাই দাও, আমার এখনের জন্য প্লিজ তুমি আমার বিড়ালটারে বাঁচাই দাও। আমি বললাম তোমার বিড়ালটা বাঁচবে। তখন ডাক্তারের সাথে মানে কথা বলে রাজে শাহনামাজে আর আমি, ডাক্তারে মানে বললো কি যে দেখো $7,500 দিয়ে যদিও করো এগুলো টেস্ট, বিড়ালের মানে ইয়ে আছে এখন আর 4 ঘন্টা বাঁচবে, সে বাঁচবে না এখানে। সে তো বিড়ালের কান্নাকাটি, আমিও কাঁদতেছি ভিডিও কলের উপরে, বুঝছেন। পরে বললো কি যে ভাবি বাঁচবে না। পরে বিড়ালটাকে কি জানি একটা সিস্টেম ওখানে মানে রেখে আসলো। বিড়ালটা রেখে আসার সময় বললো কি যে ভাবি বিড়াল রাখতে আসলো কিন্তু তোমাকে $750 মানে দিতে হবে। তা আমি বললাম যে আমি আসতেছি, আমি $750 দিয়ে তোমাকে দিয়ে আসো। $750 দিয়ে ওই বিড়ালকে আবার কি জানি কি করলো জানি মানে কি জানি করলো, পুরাইছে ওরা, চলে আসছে। তো আমার কথা হচ্ছে আমাদেরকে যদি আপনারা এভাবে মেন্টাল টর্চার দেন, আমরা তো কোনো কাজই মানে পারতেছি না করতে। তো এগুলো তো অন্তত মানে খুঁটিনাটি কাজগুলো মানুষের তো করতে, কেউ করুক আর না করুক, কিন্তু মন তো আর মানছে না। আমার একটাই মানে দুঃখ, আমরা এত বছরে যত কিছু করেছি কোনো দিন কেউ বলতে পারবে না যে আমি স্টেজে উঠে আমার পারিবারিক কোনো কথা আমি বলেছি। আমি শুধু বলবো আপনাদের সম্পর্কে আমরা লিখি না, না শাহনওয়াজ না আমি, আমাদের সম্পর্কে আপনারাও লিখবেন না। আর আমাদের লোক আপনাদের সাথে কার সাথে কি আছে তাদের সাথে আপনারা বোঝাপড়া করেন। সেগুলো নিয়ে এসে মানে শাহনওয়াজ করলো বা আমি করলাম, আমার চরিত্র নিয়ে আর শাহনওয়াজের মানে চরিত্র নিয়ে বা আমার বাচ্চাদের চরিত্র নিয়ে আমি আজকে আমার এই যে আমরা শুনেন আমাদের তো লাইফ শেষ, আমরা এখন যতটুকুতে আছি আমাদের বাচ্চাদের এখন লাইফ, এখন আমাদের বাচ্চা, আমার মেয়েকে বিয়ে দিব সামনে, আমার ছেলেকে বিয়ে দিব সামনে, এখন এসে যদি তোমরা আমাদের মানে চরিত্র নিয়ে যদি কথা বলো তাহলে তো এগুলো তো আপনারা বলেন তাহলে আমরা এখন কি করব? আপনাদের কাছে বিচার যে আমরা যখন তাদের চরিত্র নিয়ে বা তাদের কোনো ব্যাপারে আমরা কোনো লেখালেখি করি না, তাদের শাহনওয়াজের বিজনেস নিয়ে, শাহনওয়াজের মানে চরিত্র নিয়ে, আমার চরিত্র নিয়ে, আমার বাচ্চাদের চরিত্র নিয়ে কেন লিখছে, কেন বলছে? এটাই আপনাদের কাছে আমার বিচার, আর কিচ্ছু না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাবি আপনার ইমোশনকে আসলে সত্যিকার অর্থে ভাবির যে ইমোশন এটাই হলরুমে টোটাল পরিবেশটাকে ভারাক্রান্ত করেছে। আর যে বিষয়টা যিনি আপনাকে কষ্ট দিয়েছে, যিনি আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে উনি একজন মা হয়ে আরেকজন মা নামে এইভাবে কিভাবে লিখতে পারে এত জঘন্য ভাষায়,
লিখতে পারে এটা অডিয়েন্সই বিচার করবে। আজকে যারা এখানে এসেছেন সবাই এই বিচারটাই করবে। তো এ পর্যায়ে